হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থ্রু নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা অতি দ্রুত ফর্মটা ফিল আপ করে নাও। আর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালোভাবে বুঝে নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করো। আর তোমাদের যাদের ফর্ম ফিল আপ করবার সময় ভুল হয়েছে, কিন্তু তোমরা ভাবছো এডিট উইন্ডো আর ওপেন হবে কিনা, তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের অর্থটা কি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার পর ঠিক কোন বিষয়টা মাথায় রেখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের পাশে থাকা বক্সে ক্লিক করতে হবে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় কোন সারনেমটা দিতে হবে, বিবাহের পূর্বের নাকি বিবাহের পরের। অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত আছে যে গ্রাজুয়েশনে তাদের কম নম্বর আছে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে বেশি নম্বর আছে, এক্ষেত্রে গ্রাজুয়েশনের ডাটা ফিল আপ না করলে কি কোনো প্রবলেম হবে। তারপর গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এই দুটি স্তরের নাম্বার যদি ফর্ম ফিল আপের সময় প্রোভাইড করা হয়, তাহলে একাডেমিক নম্বর পাওয়ার ক্ষেত্রে কোন স্তরটাকে মান্যতা দেওয়া হবে। স্নাতক স্তরে অনার্স নিয়ে পড়াশোনা করবার পর এসএলএসটির ফর্ম ফিল আপের সময় অনার্স সাবজেক্ট সিলেক্ট না করে শুধুমাত্র জেনারেল অথবা পাস সাবজেক্ট কি সিলেক্ট করা যাবে। তারপর তোমরা যদি স্নাতক স্তরে পিওর পাস অথবা জেনারেল নিয়ে পড়াশোনা করো, সেক্ষেত্রে কি তোমরা এসএলএসটির ফর্ম ফিল আপ করতে পারবে। স্নাতক স্তরে অনার্স নিয়ে পড়াশোনা করবার পর এসএলএসটির ফর্ম ফিল আপের সময় কোন কোন পেপারের সাবজেক্টগুলো সিলেক্ট করা যাবে। স্নাতক স্তরে শুধুমাত্র অনার্সের সাবজেক্টগুলোতে যাদের 50% বা 45% নেই, তারা কি এসএলএসটি ফর্ম ফিল আপ করতে পারবে। ফটো এবং সিগনেচার আপলোড করার সঠিক পদ্ধতি কি, এই সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। ফর্ম ফিল আপের সময় তোমাদের যাদের ভুল হয়েছে সেই ভুলটা সংশোধন করবার জন্য এডিট উইন্ডো আসবে কিনা সেই বিষয়ে গেজেট নোটিফিকেশনে কিন্তু কিছু বলা নেই, তবে ডব্লিউবিএসএসসির হেল্পলাইন নাম্বারে ফোন করা হয়েছিল, সেখান থেকে বলা হয়েছে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর এডিট উইন্ডো ওপেন করা হবে। তাছাড়া একটা দিদি ডব্লিউবিএসএসসির হেল্পলাইন নাম্বারে ফোন করেছিল, তাকেও সেখান থেকে বলা হয়েছে 14 তারিখের পর এডিট উইন্ডো ওপেন করা হবে। আদৌ এডিট উইন্ডো ওপেন হবে কিনা তা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ওভার হওয়ার পরেই বোঝা যাবে। নেক্সট দেখে নাও, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের অর্থ কি। সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা পদে কাজে যোগদানের পর বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উড়িয়া, তেলেগু, সান্থালি, উর্দু এর মধ্যে কোন ভাষায় তুমি স্কুলে পড়াতে চাও, সেই ভাষাটা তোমাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে সিলেক্ট করতে হবে। নেক্সট দেখে নাও, ফটো এবং সিগনেচার আপলোড করার সঠিক প্রসেস কি। এখানে একটা ডেমো ফটো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। এইরকমভাবে ফটোর নিচে সিগনেচারটা অ্যাটাচ করতে হবে। তাছাড়া অফিসিয়াল গাইডলাইন্সেও এই কথা বলা আছে যে ফটোর সাথে সিগনেচারটা অ্যাটাচ করে দিতে হবে। আর তোমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবে। ফটোটা জেপিজি ফরম্যাটে রাখবে, 30 থেকে 60 কেবির মধ্যে। তোমরা অনেকে হয়তো ভাবছো যে এই ফটোর সঙ্গে সিগনেচারটা কিভাবে অ্যাটাচ করবো। তোমরা ফটোশপের মাধ্যমে অ্যাটাচ করতে পারো। অনলাইনে এখন অনেক টুলস আছে, সেই টুলস থেকে তোমরা ফটো আর সিগনেচারটা অ্যাটাচ করে নিতে পারবে। নেক্সট দেখে নাও, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার পর ঠিক কোন বিষয়টা মাথায় রেখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের পাশে থাকা বক্সে ক্লিক করতে হবে। তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে যেই ভাষাটা সিলেক্ট করেছো, সেই সাবজেক্টটা যদি তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো, তাহলে তোমাকে এই বক্সগুলোতে ক্লিক করতে হবে। সাপোজ তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছো, এই বেঙ্গলি সাবজেক্টটা যদি তুমি মাধ্যমিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো, তাহলে মাধ্যমিকের পাশে টিকমার্ক করবে। যদি তুমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো, সেক্ষেত্রে তুমি উচ্চ মাধ্যমিকের পাশে ক্লিক করবে। গ্রাজুয়েশনে যদি তোমার বেঙ্গলি সাবজেক্টটা থাকে, তাহলে গ্রাজুয়েশনের পাশে টিকমার্ক করবে। আর বেঙ্গলি সাবজেক্টটা না থাকলে টিকমার্ক করবার কোনো প্রয়োজন নেই। পোস্ট গ্রাজুয়েশনে যদি বেঙ্গলি সাবজেক্টটা থাকে, তাহলে পোস্ট গ্রাজুয়েশনের পাশে টিকমার্ক করবে। আর যদি বেঙ্গলি সাবজেক্টটা না থাকে, তাহলে পোস্ট গ্রাজুয়েশনের পাশে টিকমার্ক করবার কোনো প্রয়োজন নেই। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় কোন সারনেমটা দিতে হবে। বিবাহের পূর্বের সারনেম, যেটা মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেটে আছে, নাকি বিবাহের পরের সারনেম, যেটা কারেকশন করবার পর আধার কার্ড অথবা ভোটার কার্ডে আছে। অফিসিয়াল গাইডলাইন্সে এই বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে অন টাইম রেজিস্ট্রেশনের সময় মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী ক্যান্ডিডেটের নামটা হতে হবে। তাছাড়া ডব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অন টাইম রেজিস্ট্রেশনের সময় যেখানে ক্যান্ডিডেটের নামটা দিতে হবে, সেখানে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটের কথাটা উল্লেখ করা আছে। তারপর হয়তো তোমাদের মাথায় এই বিষয়টা আসতে পারে যে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট সহকারী শিক্ষকের অ্যাপ্লিকেশন ফর্মে একরকম নাম আছে, কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ডে আরেক রকমের নাম আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন বা জয়নিংয়ের সময় কোনো সমস্যা হবে না তো? এই বিষয়ে টেনশন করবার কোনো প্রয়োজন নেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে একটা এফিডেভিট বানিয়ে নিয়ে যাবে, সেখানে আর কোনো সমস্যা হবে না। অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত আছে যে গ্রাজুয়েশনে তাদের কম নাম্বার আছে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে বেশি নাম্বার আছে, এক্ষেত্রে গ্রাজুয়েশনের ডেটা ফিল আপ না করলে কি কোনো প্রবলেম হবে। অফিসিয়াল গাইডলাইন্স এ বিষয়ে বলা আছে যে ফর্ম ফিল আপের সময় মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, বিএড প্রত্যেকটি ডেটা ফিল আপ করতে হবে। একটা ঘর তুমি যদি ফিল আপ না করো, তাহলে কিন্তু তুমি সেই পেজ থেকে আর নেক্সট পেজে যেতে পারবে না। ডব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপের সময় কোয়ালিফিকেশন রিলেটেড যে ডেটাগুলো চাইছে, সেই সমস্ত ডেটা ম্যান্ডেটরি দিতে হবে। নেক্সট দেখে নাও, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এই দুটি স্তরের নাম্বার যদি ফর্ম ফিল আপের সময় প্রোভাইড করা হয়, তাহলে একাডেমিক নম্বর পাওয়ার ক্ষেত্রে কোন স্তরটাকে প্রথমে মান্যতা দেওয়া হবে। দেখো, নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যেটায় নম্বর বেশি আছে,
সেই স্তরটার উপর বেস করেই একাডেমিকের নম্বর দেওয়া হবে। এখানে কিন্তু সেই ডিটেলসটা সম্পূর্ণ বলা আছে। অনেকের এই বিষয়টা নিয়ে একটা কোয়ারিজ আছে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় অভিজ্ঞতার উপর নাম্বারটা ঠিক কারা পাবে। দেখো, যারা সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা সরকারি স্পন্সার্ড স্কুলে মাধ্যমিক স্তরে পাঠদান করেছেন, শুধুমাত্র তারাই অভিজ্ঞতার উপর নাম্বারটা পাবে। মিনিমাম মাধ্যমিক স্তরে তোমাকে পাঠদান করে থাকতে হবে। মাধ্যমিক স্তরের নিচে যদি তুমি পাঠদান করে থাকো তাহলে কিন্তু তুমি এই অভিজ্ঞতার উপর নাম্বারটা পাবে না। অভিজ্ঞতার জন্য মোট 10 নম্বর থাকবে, প্রতি বছরের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। আর তুমি যদি অভিজ্ঞতার উপর মার্কসটা পেতে চাও সেক্ষেত্রে তোমাকে এক্সাইটিং রোল নাম্বারটা দিতে হবে, টিচার কোডটা দিতে হবে, ইউনিক স্কুল কোডটা দিতে হবে, স্কুলের নামটা দিয়ে দিতে হবে, ফার্স্ট জয়নিং এর ডেট, মান্থ, ইয়ারটা দিয়ে দিতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয়ে যাবে। এই সমস্ত ডিটেলস তোমাকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে। তুমি যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান করে থাকো আর তোমার কাছে যদি এই সমস্ত ডিটেলস থাকে তাহলে তুমি এই পোর্শনটা ফিল আপ করে নেবে। অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর এসএলএসটির ফর্ম ফিল আপের সময় অনার্স সাবজেক্ট সিলেক্ট না করে শুধুমাত্র জেনারেল অথবা পাস সাবজেক্ট কি সিলেক্ট করা যাবে? যদি তুমি সিবিসিএস সিস্টেমে অনার্স নিয়ে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তুমি এসএলএসটির ফর্ম ফিল আপের সময় পাস সাবজেক্টটা সিলেক্ট করতে পারবে না। ডব্লিউবিএসএসসির গেজেট নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা আছে যে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে মিনিমাম তোমাকে 300 মার্কের পরীক্ষা দিয়ে থাকতে হবে। সিবিসিএস এর নতুন সিস্টেমে পাস অথবা জেনারেল সাবজেক্টে 300 মার্কের পরীক্ষা হয় না। তোমরা যদি সিবিসিএস সিস্টেমে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো এসএলএসটির ফর্ম ফিল আপের সময় পাস সাবজেক্টটা সিলেক্ট করতে পারবে না, তোমরা অনার্স সাবজেক্টেই সিলেক্ট করতে পারবে। নেক্সট দেখে নাও অনার্সের ক্ষেত্রে এসএলএসটিতে ফর্ম ফিল আপের সময় কোন কোন পেপারের সাবজেক্টগুলো সিলেক্ট করা যাবে। এখানে বলাই আছে শুধুমাত্র সিসি এবং ডিএসসি পেপারগুলো থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করে ফর্মটা ফিল আপ করা যাবে, আর অন্য কোনো পেপারের সাবজেক্ট সিলেক্ট করা যাবে না। নেক্সট দেখে নাও তোমাদের যাদের গ্রাজুয়েশন অনার্সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়াইজ 45%, 50% নম্বর আছে বা একাডেমিকে ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে 60% নাম্বার আছে, তোমরা কোন কোন পেপারগুলো থেকে তোমাদের মার্কসটা ক্যালকুলেট করবে এই বিষয়টা অনেকে বুঝে উঠতে পারছে না। দেখো আমি তোমাদেরকে বলি, তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়াইজ মিনিমাম 45% বা 50% নম্বর থাকে বা একাডেমিকে ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে 60% নম্বর থাকে সেক্ষেত্রে তোমরা সিসি পেপার এবং ডিএসসি পেপারের মার্কসটাই ক্যালকুলেট করবে। সাপোজ সিসি পেপারে 1050-এর মধ্যে তুমি 700 মার্কস পেলে এবং ডিএসসি পেপারে 300-র মধ্যে তুমি 200 পেলে, তাহলে এখানে মোট 1350 মার্কস হচ্ছে। এই 1350 নম্বরের মধ্যে তোমার মার্কস হচ্ছে 900। তারপর এই মার্কসটা তোমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করবে, যে ডেটা বেরোবে সেই ডেটাটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। নেক্সট দেখে নাও পার্সেন্টেজটা কীভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে ফুল মার্কস 1350 দেওয়া আছে, এই 1350-এর মধ্যে তুমি যে মার্কসটা পেয়েছো 900, এই মার্কসটা এখানে দেওয়া আছে। পার্সেন্টেজটা ক্যালকুলেট করবার জন্য প্রথমে মার্কস অফ 10 দিতে হবে, তুমি যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটা প্রথমে দিতে হবে, তারপর ফুল মার্কসটা দিতে হবে ইন্টু 100 করতে হবে। তোমরা যদি অনার্স নিয়ে সিবিসিএস সিস্টেমে গ্রাজুয়েশনটা পাস করে থাকো সেক্ষেত্রে সিসি এবং ডিএসসি এই দুটো পেপার থেকে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সাপোজ তোমার সিসি পেপারে বেঙ্গলি আছে, ডিএসসি পেপারে হিস্ট্রি আছে এবং জেনারেল পেপারে পলিটিক্যাল সায়েন্স আছে। এক্ষেত্রে তোমাকে বেঙ্গলি এবং হিস্ট্রির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে। তুমি যদি পলিটিক্যাল সায়েন্স চুজ করতে চাও এটা কিন্তু নতুন সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে হবে না, কারণ ডব্লিউবিএসএসসির গেজেট নোটিফিকেশনে এটা স্পষ্টভাবে বলা আছে যে তুমি যেই সাবজেক্টটা সিলেক্ট করছো সেই সাবজেক্টে মিনিমাম তোমাকে 300 নম্বরের এক্সাম দিয়ে থাকতে হবে। সিবিসিএস এর নতুন সিস্টেমে পাস অথবা জেনারেল পেপারে 300 নম্বরের এক্সাম হয় না। সেক্ষেত্রে তোমরা যদি সিবিসিএস এর নতুন সিস্টেমে পরীক্ষা দিয়ে থাকো তোমরা কিন্তু অনার্স সাবজেক্ট ছাড়া জেনারেল সাবজেক্ট চুজ করতে পারবে না। নেক্সট দেখে নাও স্নাতক স্তরে শুধুমাত্র অনার্সের সাবজেক্টগুলোতে যাদের 50% বা 45% নেই তারা কি এসএলএসটি ফর্ম ফিল আপ করতে পারবে? যাদের অনার্সের সাবজেক্টগুলোতে মিনিমাম 50% বা 45% নাম্বার নেই তারাও কিন্তু এসএলএসটি ফর্ম ফিল আপ করতে পারবে। তাদেরকে মার্কসটা কিভাবে ক্যালকুলেট করতে হবে এখানে দেখে নাও। যদি তোমার গ্রাজুয়েশনের অনার্স পেপারে 50% বা 45% মার্কস না থাকে সেক্ষেত্রে তোমরা সিসি পেপার, ডিএসসি পেপার এবং পাস পেপারে টোটাল মার্কসটা ক্যালকুলেট করবে। সাপোজ তুমি সিসি পেপারে 1050-এর মধ্যে 700 পেয়েছো, ডিএসসি পেপারে 300-র মধ্যে 200 পেয়েছো, জেনারেল পেপারে 300-র মধ্যে 200 পেয়েছো, এক্ষেত্রে 1650-এর মধ্যে তুমি পেয়েছো 1100। এখান থেকে তোমরা পার্সেন্টেজটা বের করে নেবে, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবে। তোমরা যদি সিবিসিএস সিস্টেমে গ্রাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমাকে সিসি পেপার এবং ডিএসসি পেপার এই দুটো পেপার থেকে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তুমি কিন্তু জেনারেল পেপার, এইসিসি বা এসিসি পেপার এগুলো থেকে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে পারবে না, শুধুমাত্র সিসি এবং ডিএসসি পেপার এই দুটো থেকেই সাবজেক্ট সিলেক্ট করতে হবে। পার্সেন্টেজটা কিভাবে বের করতে হবে এখানে দেখে নাও। টোটাল মার্কস হচ্ছে 1650-1650-এর মধ্যে তুমি যদি 1100 মার্কস পাও এখানে প্রথমেই বলা আছে মার্কস অফ 10 দিতে হবে, ফুল মার্কস ইন্টু 100 করতে হবে। এইভাবে তোমরা তোমাদের পার্সেন্টেজটা বের করে নেবে। নেক্সট দেখে নাও জেনারেল অথবা পাস কোর্সে গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর কি এসএলএসটির ফর্ম ফিল আপ করা যাবে? তুমি যদি জেনারেল অথবা পাস কোর্সে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তুমি এসএলএসটির ফর্ম ফিল আপ করতে পারবে, সে বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। নেক্সট এখানে দেখে নাও জেনারেল অথবা পাস কোর্সের ক্ষেত্রে এসএলএসটিতে ফর্ম ফিল আপের সময় কোন কোন পেপারের সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। এখানে শুধুমাত্র সিসি এবং ডিএসসি পেপারগুলো থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করে ফর্ম ফিল আপ করা যাবে, আর অন্য কোনো পেপারের সাবজেক্ট দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে না। নেক্সট দেখে নাও ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ কমার্সের জেনারেল অথবা পাস কোর্সের ক্ষেত্রে তোমরা তোমাদের মার্কসটা কিভাবে ক্যালকুলেট করবে দেখে নাও। সাপোজ তুমি সিসি পেপারে 900-র মধ্যে 600 মার্কস পেয়েছো,
ডিএসসি পেপারে 300-র মধ্যে 200 মার্কস পেয়েছো, জেনারেল পেপারে 150-র মধ্যে 100 মার্কস পেয়েছো। এক্ষেত্রে মোট এখানে মার্কস হয়ে যাচ্ছে 1350। এই 1350-এর মধ্যে তুমি পেয়েছো 900। এটাকে তুমি পার্সেন্টেজে ক্যালকুলেট করে ফর্ম ফিল আপ করে দেবে। আর ফর্ম ফিল আপের সময় সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সিসি পেপার থেকে আর ডিএসসি পেপার থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে, অন্য কোনো পেপার থেকে সাবজেক্ট চুজ করা যাবে না। নেক্সট দেখে নাও বিএসসি জেনারেল অথবা পাস কোর্সের ক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের মার্কসটা ক্যালকুলেট করবে। সাপোজ সিসি পেপারে তোমরা 900-র মধ্যে 600 পেয়েছো এবং ডিএসসি পেপারে 450-র মধ্যে 300 পেয়েছো। এখানে সিসি এবং ডিএসসি মিলিয়ে 1350-এর মধ্যে তুমি 900 পেয়েছো। এটা তোমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করে দেবে। বিএসসি জেনারেল অথবা পাস কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র সিসি এবং ডিএসসি এই দুটো পেপারের মার্কসই অ্যাড করতে হবে, অন্য কোনো পেপারের মার্কস অ্যাড করা যাবে না। সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সিসি পেপার থেকে এবং ডিএসসি পেপার থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করে নিতে হবে। বিএড এর মার্কসটা কিভাবে ক্যালকুলেট করতে হবে এখানে দেখে নাও। এখানে 4টে সেমিস্টারের মার্কশিট দেওয়া আছে। এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির মার্কশিট। প্রত্যেকটা সেমিস্টারে 500 নম্বরের পরীক্ষা হয়েছে, এখানে দেওয়াই আছে। 4টে সেমিস্টার মিলিয়ে 2000 নম্বরের পরীক্ষা হয়েছে। তাছাড়া এখানে প্রত্যেকটা সেমিস্টারে এসজিপিএ মার্কসটাও দেওয়া আছে। এখানে দেখে নাও, এখানে সেমিস্টার ওয়াইজ এসজিপিএ মার্কস দেওয়া আছে। যখন তোমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে তখন মার্কশিটে তোমাদের সেমিস্টার ওয়াইজ এসজিপিএ মার্কস দেওয়া থাকবে এবং সিজিপিএ মার্কস দেওয়া থাকবে। এছাড়া তোমরা সিজিপিএ অথবা এসজিপিএ থেকে তোমাদের পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করবে এখানে তার ফর্মুলাটাও দেওয়া আছে। সিজিপিএ অথবা এসজিপিএ ইন্টু 10 করলেই তোমাদের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। সিজিপিএ ইন্টু 10 করলে তোমাদের ওভারঅল পার্সেন্টেজটা বেরোবে, আর এসজিপিএ ইন্টু 10 করলে তোমাদের সেমিস্টার ওয়াইজ পার্সেন্টেজটা বেরোবে। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এইরকম একটা চার্ট বানিয়ে নিয়েছি। বিএডে যেহেতু 4টে সেমিস্টারের এক্সাম হয় সেহেতু এখানে 4টে সেমিস্টার উল্লেখ করা হয়েছে। এখানে এসজিপিএ নাম্বারটা 4টে সেমিস্টারে দেওয়া আছে। তাছাড়া অফিসিয়াল ফর্মুলাতে বলাই আছে যে এসজিপিএ ইন্টু 10 করলে সেমিস্টারের পার্সেন্টেজটা বের করা যাবে। এখানে সেইটাই করা আছে যে এসজিপিএ ইন্টু 10, এখানে এসজিপিএ যেহেতু 8.84, এখানে 8.84 ইন্টু 10 করা হয়েছে। 100-এর মধ্যে 88.4%, 8.9 ইন্টু 10 89%, 9.16 ইন্টু 10 91.6%, 8.96 ইন্টু 10 89.6%। এটা 100-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে 88.4, 100-র মধ্যে 89, 100-র মধ্যে 91.6, তারপর 100-র মধ্যে 89.6। 100-র মধ্যে যদি 88.4 হয় তাহলে 500-র মধ্যে হবে 442। টোটাল অবটেইন মার্কস হচ্ছে 1793 এবং টোটাল ফুল মার্কস হচ্ছে 2000। এবার পার্সেন্টেজটা কিভাবে বের করতে হবে দেখে নাও। প্রথমে অবটেইন মার্কসটা দিতে হবে, তারপর ফুল মার্কসটা দিতে হবে, ইন্টু 100 করতে হবে। 1793/2000 ইন্টু 100 করলেই তোমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির বিএডে এসজিপিএ থেকে অবটেইন পার্সেন্টেজ বের করার ফর্মুলা। তোমরা তোমাদের ইউনিভার্সিটি অনুযায়ী দেখে নেবে তোমাদের ইউনিভার্সিটিতে কোন ফর্মুলা ইউজ হয়, সেইভাবেই তোমরা তোমাদের মার্কসটা ক্যালকুলেট করে নেবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে মার্কসটা ক্যালকুলেট করতে হবে। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করেছো তোমরা এসজিপিএ থেকে পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করবে দেখে নাও। এখানে ফর্মুলাটা দেওয়াই আছে যে এসজিপিএ ইন্টু 10 - 5। এই ফর্মুলায় তোমরা তোমাদের এসজিপিএ থেকে পার্সেন্টেজটা বের করে নিতে পারবে। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করেছো তোমাদের ক্ষেত্রে এই ফর্মুলাটাই প্রযোজ্য হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আর কোনো কোয়ারিজ তোমাদের মনের মধ্যে থাকবে না। আর তোমাদের বুঝতে কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।